বিয়ের দিন প্রথম রাতেই আমার বর আমাকে নিজের ঘর থেকে বের করে দেয় আর বলে ঘরে যতগুলো ফ্রিজ আছে সেগুলো থেকে বরফ এনে দাও। আমি যখন তাকে বরফগুলো এনে দিই সে খুশি খুশি বরফগুলোকে নিয়ে নেয়। তারপর আমাকে বলে তুমি ঘর থেকে বাইরে বেরিয়ে যাও। আমি যখন ঘর থেকে বাইরে এসে জানলা দিয়ে উকি মেরে দেখি যে আমার বর ওই বরফগুলোকে নিয়ে কি করছে। জানালা দিয়ে উকি মেরে দেখতে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ আমার বর ওই বরফগুলোকে দিয়ে। আসলে আমার নাম অন্বেষা। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। বাবা আমার জন্য একটা ভালো ছেলে খুঁজছিল। তারপর যখন পুনিতের ফ্যামিলি থেকে আমাকে দেখতে আসে তখন তারা আমাকে পছন্দ করেছিল এবং বাবা ও পুনিতের ফ্যামিলিও পুনিতকে পছন্দ করেছিল আমার জন্য। পুনিত খুব ভালো জব করত, সে খুব এডুকেটেড ছিল, তাই বাবাও পুনিতকে পছন্দ করেছিল। কিন্তু পুনিত আমার ছবি দেখেই পছন্দ করেছিল, সে আমাকে বাড়িতে এসে দেখে যায়নি, কারণ যে সময় আমাদের বিয়েটা ঠিক হয় তখন সে বাইরে ছিল, তার চীনে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। তাই সে মোবাইলে আমার ছবিটা দেখে পছন্দ করেছিল। যেদিন প্রথম তার ফ্যামিলি থেকে আমাকে দেখতে আসে সেদিন তার মা বাবা তার বৌদি আমাকে দেখতে এসেছিল এবং তারা আমাকে দেখেই পছন্দ করেছিল। তারপর পুনিতের চীন থেকে বাড়ি ফেরার 3 মাস পরে আমাদের বিয়ে হয়। বিয়ে হয়ে আমি চলে আসি শ্বশুর বাড়িতে। বিয়ের প্রথম দিন রাতে আমি খুব এক্সাইটেড ছিলাম পুনিতের সঙ্গে টাইম কাটানোর জন্য। তারপর সে কিছুক্ষণ পরে ঘরে আসে। ঘরে এসে আমার মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দেয়, আমার সৌন্দর্যের খুব তারিফ করে। তারপর আমাকে একটা গিফট দেয়, তার মধ্যে খুব সুন্দর একটা আংটি ভরা ছিল। আংটিটা সে নিজে হাতে আমার আঙুলে পরিয়ে দিয়েছিল এবং আমাকে জিজ্ঞেস করেছিল গিফটটা কেমন হয়েছে। তখন আমি পুনিতকে বলেছিলাম খুব সুন্দর হয়েছে। তারপর পুনিত আমাকে জিজ্ঞেস করে তুমি আমাকে কিছু গিফট দেবে না? আমি তখন পুনিতকে বলেছিলাম তুমি যা চাইবে আমি তাই দিব। তখন পুনিত আমাকে বলেছিল ঠিক বলছো তো, যা চাইবো তাই দিবে তো? না বলবে না তো, ভেবে দেখো। পুনিত 2-3 বার এরকমভাবে বলার পরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম সে না জানে কি এমন চাইবে যার জন্য সে বারবার আমাকে এইভাবে জিজ্ঞেস করছে। বিয়ের আগে আমাকে বড় মা বলেছিল অনেক সময় নাকি বরেরা পরীক্ষা নেয় যে তাদের অর্ধাঙ্গিনী তাদের জন্য কতটা পারফেক্ট। তাই আমিও মনে মনে ভেবে নিয়েছিলাম বর যা চাইবে তাই দিব, উদাস হতে দিব না বরকে। আমি পুনিতকে জিজ্ঞেস করি তুমি একবার বলে তো দেখো। তখন পুনিত আমাকে বলে তুমি আমার জন্য বরফ এনে দাও। আমি মনে মনে ভেবেছিলাম সামান্য এইটুকু কাজ, আমি তো এটা খুব সহজেই করে নিতে পারবো। আমার শ্বশুরবাড়িতে নাকি 3টে ফ্রিজ ছিল, একটা নিচের রান্নাঘরে ছিল, আর একটা ফ্রিজ তো আমার বেডরুমেই রাখা ছিল, আর একটা ফ্রিজ আমার জ্যাঠানির ঘরে ছিল। আমাদের ঘরের ফ্রিজে রাখা বরফ তো আমি খুব সহজেই বের করে দিয়ে দিতে পারতাম এবং নিচের রান্নাঘরের ফ্রিজে রাখা বরফগুলোও দিয়ে দিতে পারতাম। কিন্তু জ্যাঠানির ঘরের ভেতরে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজ থেকে আমি কিভাবে বরফ এনে দিব সেটাই আমি ভাবছিলাম, কারণ আমি তো সেই বাড়িতে নতুন, আমি ঠিকঠাকভাবে বাড়িটাও চিনতাম না। প্রথমে আমি ভেবেছিলাম পুনিত হয়তো আমার সঙ্গে বিয়ের প্রথম রাতে ইয়ার্কি ঠাট্টা করছে, কিন্তু পরে বুঝতে পারি বর সিরিয়াসলি আমাকে এই কাজটা করার জন্য বলেছিল এবং বলেছিল সে দেখতে চায় আমি তার জন্য কি কি করতে পারি। পুনিত আমাকে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, ঠিক আমিও দেখতে চাই যে তুমি আমার জন্য কি কি করতে পারো। আমি তখন ভেবেছিলাম পুনিত আমার পরীক্ষা করছে, তাই আমি চট করে রাজি হয়ে গেছিলাম এবং বলেছিলাম তোমাদের বাড়ির 3টে ফ্রিজ থেকেই আমি তোমাকে বরফ এনে দিতে পারবো। তারপর আমি রুম থেকে বের হয়ে নিচে রান্নাঘরের দিকে চলে যাই। মনে এটা ভয়ও হচ্ছিল যে প্রথম দিন রাতে যদি আমাকে এরকমভাবে কেউ বাড়িতে ঘুরতে দেখে তাহলে বাড়ির লোক আমার ব্যাপারে কি ভাববে। আমি প্রথমে রান্নাঘরের ফ্রিজ থেকে সব বরফগুলোকে বের করে নিই। তারপরে জ্যাঠাটির ঘরে দরজা ঠকঠক করি। প্রায় অনেকক্ষণ ঠকঠক করার পরে তারা দরজা খুলে। রাত তখন 1টা বাজে। দরজা খুলে বৌদি আমাকে দেখতেই তো চোখ দুটো বড় বড় করে তাকায় আর বলে তুমি এত রাতে কি করছো অন্বেষা? আমি তখন বৌদিকে বলেছিলাম বৌদি সরি তোমাকে এত রাতে বিরক্ত করছি, আসলে আমার অনেকগুলো বরফের দরকার, তুমি আমাকে এক্ষুনি তোমার ফ্রিজ থেকে সব বরফ বের করে দাও। আমার কথা শুনে বৌদি হাঁ করে আমার দিকে তাকিয়েছিল এবং জিজ্ঞেস করেছিল এত রাতে তুমি বরফ কি করবে? আমি তখন বৌদিকে বলেছিলাম তোমাকে এইসব কথা পরে বুঝিয়ে বলবো, তুমি এখন আমাকে বরফগুলো বের করে দাও বৌদি। আমার কথা শুনে বৌদি তার ফ্রিজে রাখা সব বরফ বের করে দেয়। বৌদি তখন আমার দিকে অনেক আশ্চর্য হয়ে তাকিয়েছিল। আমি তখন বৌদিকে বলেছিলাম তুমি এবার ঘুমিয়ে যাও, পরে আমি তোমাকে এইসব কথা বলবো। বৌদি তখন দরজাটাকে লাগিয়ে চলে যায়। আমি তখন তাড়াতাড়ি ঘরে এসে খুশি খুশি পুনিতকে বলি আমি তোমার জন্য বরফ নিয়ে আসতে পেরেছি, এবার তো আমি প্রমাণ করতে পেরেছি যে আমিও তোমার জন্য অনেক কিছুই করতে পারি। পুনিত তখন বরফগুলোকে দেখে অনেক খুশি হয়েছিল। তারপর সে আমার হাত ধরে বলেছিল আমি জানতাম তুমি এই কাজটা করতে পারবে।
আমার জীবনে তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তারপর সে আমাকে বলে, এবার তোমাকে আরেকটা কাজ করতে হবে। তুমি একটু ঘর থেকে বাইরে চলে যাও। আমি যতক্ষণ না তোমাকে ঘরের ভেতরে আসতে বলবো ততক্ষণ তুমি বাইরে থাকবে। তারপর আমি বরের কথা শুনে ঘরের বাইরে চলে যাই। সে তখন দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। ঘরের বাইরে একটা চেয়ার রাখা ছিল। আমি ওই চেয়ারে বসে পড়ি। প্রথমে তো আমি এইসব কিছুই বুঝতে পারিনি। ভেবেছিলাম বর আমার পরীক্ষা নিচ্ছে। বাইরে এসে তো আমি এটাই ভাবছিলাম যে আমার বর অতগুলো বরফ নিয়ে কি করবে, কারণ ৩টা ফ্রিজের বরফ মিলিয়ে অনেকগুলো হয়। বিয়ের আগে আমার বাবা মা আমার বরের ও তার ফ্যামিলির খুব নাম করত। চেয়ারে প্রায় অনেকক্ষণ বসার পরে যখন বর দরজা খোলেনি তখন আমার একটু রাগ হয়েছিল এবং খটকা লেগেছিল, কারণ বিয়ের প্রথম রাত এইভাবে কাটবে আমি ভাবতেও পারিনি। এদিকে আমিও সারাদিন খুবই ক্লান্ত ছিলাম এবং আমার গায়ে হাতেও খুব ব্যথা করছিল। চেয়ারে বসে বসে এটাও ভাবছিলাম যে এরকমভাবে ঘরের বাইরে কেউ যদি আমাকে বসতে দেখে তাহলে আমি তাদের কি উত্তর দিব। আর ভাবছিলাম যে অতগুলো বরফ গলে জলটাই বা কোন দিক দিয়ে বেরোবে। তারপর ভোর ৪টার সময় বর দরজা খুলে এবং আমাকে ভেতরে ডাকে। ভেতরে গিয়ে বরফ গলা জলের তো কোনো চিহ্নই দেখতে পাইনি। আমি ওই ব্যাপারে অতটা তখন গুরুত্ব দিতে পারিনি, কারণ সারা রাত জেগে আমার শরীর খুব খারাপ করছিল। আমি প্রথমে বিয়ের ড্রেসটা চেঞ্জ করে একটা পাতলা ড্রেস পরে নিই। আমার বর আগেই বিয়ের জামাটা খুলে একটা পাতলা জামা পরে নিয়েছিল। তারপর সে আমার হাত ধরে বলে, আমি যেমন চেয়েছিলাম ঠিক সেই রকমই বউ পেয়েছি এবং আজ তো তুমি আমাকে অনেক খুশি করে দিয়েছো। বরের মুখ থেকে আমার তারিফ শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি তখন এত বেশি ক্লান্ত ছিলাম যে সেই সময় আমার আর কিছুই ভালো লাগছিল না। তাই বরকে বললাম, ভোর ৪টা বাজছে, কিছুক্ষণ পরেই সূর্য বেরিয়ে আসবে, তাই চলো আর বেশি দেরি না করে আমরা ঘুমিয়ে পড়ি। এমনিতেও আমার খুবই ঘুম আসছে। আমি তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বর পাশে নেই। তখন বুঝতে পারি নিশ্চয়ই বাইরে চলে গেছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি টেবিলে সবাই নাস্তা করার জন্য বসে আছে। আমার শাশুড়ি তখন বলে, আজ তোমাকে মিষ্টি রান্না করতে হবে অন্বেষা। আমি রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করেছিলাম। ঠিক সেই সময় আমার নজর যায় বরের উপরে। তাকে দেখতে খুবই হ্যান্ডসাম লাগছিল। তখন আমার বাবা মায়ের কথা মনে পড়ে যে তারা আমার জন্য অনেক হ্যান্ডসাম ছেলে খুঁজেছে। সেদিন আমার জ্যাঠানি আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে কালকের রাতের জন্য আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে বৌদি। আমার জ্যাঠানি নিশ্চয়ই ভাবছিল আমি কাল রাতে অতগুলো বরফ নিয়ে কি করেছি। এদিকে সবাই যখন একসঙ্গে টেবিলে বসে খাবার খাচ্ছিল তখন আমার দেওর তার দাদাকে বলে, দাদা তুমি এত ঢিলেঢালা টি শার্ট কেন পরেছো? তখন আমি একটা জিনিস নোটিস করেছিলাম, দেওর যখন আমার বরকে ঠাট্টা করছিল তখন আমার বরের খুব কষ্ট হচ্ছিল। ওদিকে আমার ননদে যখন তার দাদাকে বলে, দাদা তুমি কীরকম ড্রেস পরেছো, এত লুজ টি শার্টে তোমাকে মোটেই ভালো লাগছে না। আমার বর তখন এই কথাগুলো শুনে অর্ধেক খাবার খেয়ে টেবিল থেকে উঠে ঘরের ভিতরে চলে যায়। আমি তখন উপরে গিয়ে দেখি আমার বর মন খারাপ করে বসে আছে এবং সে কিছু চিন্তা করছে। আমি যখন উপরে যাই তখন বর আমাকে দেখে খুশি হয়ে যায় আর বলে, অন্বেষা চলো আজ তোমাকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আমরা গাড়িতে করে লং ড্রাইভে যাব। আমি তখন বরকে বলেছিলাম, তুমি এরকম উদ্ভট ড্রেস কেন পরেছো? এত লুজ টি শার্ট পরে তোমাকে দেখতে মোটেই ভালো লাগছে না। তুমি যদি এরকম ড্রেস পরে বাইরে যাও, বাইরের লোকেরাও তোমাকে ঠাট্টা করবে। তুমি ড্রেস চেঞ্জ না করলে আমি তোমার সঙ্গে বাইরে যাব না। বর বলে, কই ড্রেসটা তো ঠিকই আছে। আমি তখন বরের কোনো কথা না শুনে তার জন্য আলমারি থেকে একটা ভালো ড্রেস বের করে দিই এবং বলি, তুমি এই টি শার্টটা পরো। যদিও বা বর পরতে চায়নি, আমি তাকে জোর করে টি শার্টটা পরতে বলেছিলাম। জানি না কেন আমার বর অনেক বেশি টেনশনে ছিল যখন আমি তাকে ড্রেসটা চেঞ্জ করতে বলেছিলাম। তারপর সে ড্রেসটা চেঞ্জ করে চলে আসে। আমি তখন রেডি হতে লাগি। বর তখন গাড়ি বের করার জন্য নিচে যায়। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি আমার বর রান্নাঘরের ফ্রিজ খুলে বরফ বের করছে। আমি তখন ভেবেছিলাম হয়তো আমাকে রাগানোর জন্যই আমার বর এই সব করছে এবং সব সময় বরফ নিয়ে খেলা করছে। সেদিন যখন লং ড্রাইভে আমরা দুজন গিয়েছিলাম তখন জানি না বর কিছু একটা চিন্তা করছিল এবং তার চেহারা দেখে বুঝতে পেরেছিলাম তার মন মেজাজ ঠিক নেই। সে কিছু তো একটা ভাবছিল। সেদিন বরের সঙ্গে বাইরে ঘুরতে গেছিলাম বটেই, কিন্তু আমার বরের অন্যদিকে মন ছিল। জানি না সে কি চিন্তা করছিল, কি ভাবনা করছিল। তারপর আমরা রাতে বাইরে খাওয়া দাওয়া করেই ঘরে ফিরে আসি। সেদিন বরের সঙ্গে আমাকে লং ড্রাইভে খুব ভালো লেগেছিল, কিন্তু জানি না কেন আমার বর তখনও মন খারাপ করেই বসেছিল। আমি যখন বরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি হয়েছে, মন কেন খারাপ, বর তখন বলেছিল আমার মন খারাপ নেই, শরীরটা একটু খারাপ। আমি তখন বলেছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসো। বর তখন বলেছিল ওষুধ খেয়ে কোনো কাজ হবে না। আমি তখন জিজ্ঞেস করেছিলাম তাহলে কিসে কাজ হবে? বর বলে আমাকে বরফ এনে দাও, আমার বরফেই কাজ হবে। অন্বেষা তুমি আমার জন্য আজকে আবার বরফ নিয়ে এসো।
আজকে আবার বরের মুখ থেকে বরফের কথা শুনে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিলাম, কারণ প্রথম দিন তার বরফ চাওয়াতে আমার অত আশ্চর্য লাগেনি। কিন্তু আজকে আবার যখন বর আমাকে বরফ আনতে বলে তখন আমি অনেক আশ্চর্য হয়েছিলাম এবং ভাবছিলাম যে শরীর খারাপ থাকলে বরফ দিয়ে কি হবে রে বাবা। বরের কথা শুনে বাধ্য হয়ে আমাকে বরফ আনার জন্য নিচে যেতে হয়। নিচে যাওয়ার সময় বর বলে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি এতগুলো বরফ কি করবে, তাহলে তুমি কোনো বাহানা বানিয়ে দেবে, কাউকে বলবে না যে এই বরফগুলো তুমি আমার জন্য নিয়ে আসছো। বরের কথা শুনে আশ্চর্য হয়ে আমি তার দিকেই তাকিয়েছিলাম এবং বাধ্য হয়ে নিচে গিয়ে বরফ নিয়ে চলে আসি। বরফ আনার সময় দেখি রান্নাঘরে শাশুড়ি আছে। আমি উনার দিকে না তাকিয়ে চুপচাপ বরফগুলোকে বের করা শুরু করি। আমার বরফ বের করা দেখে শাশুড়ি জিজ্ঞেস করে, বৌমা তুমি এত রাতে এতগুলো বরফ কি করবে? আমি শাশুড়ির দিকে না তাকিয়ে এবং উনাকে কোনো উত্তর না দিয়ে লজ্জায় সেখান থেকে তাড়াতাড়ি করে ঘরে চলে আসি। আমি জানতাম শাশুড়ি মা আমার এরকম ব্যবহার দেখে অবাক হবেন। আমি তাড়াতাড়ি রুমে এসে বরকে বরফগুলো দিয়ে দিই। বরফগুলো পেয়ে বর অনেক খুশি হয়ে যায়। তখন আমাকে বলে, অন্বেষা তুমি এবার রুম থেকে বাইরে চলে যাও। বরের কথা মতো আমি রুম থেকে বাইরে বেরিয়ে যাই আর ভাবতে থাকি আমার বর আমার সঙ্গে কেন এরকম করছে। সে বরফ নিয়ে সারা রাত কী করে? ভোর 4টার সময় ঘরের দরজা খুলে বর আমাকে ঘরের ভিতর ডেকে নেয়। ঘরের ভিতরে ঢুকে দেখি আমার বর অনেক ক্লান্ত হয়ে গেছে। না জানি সে বরফগুলো নিয়ে ঘরের ভিতরে কি করেছিল। ঘরের ভিতর তো বরফ গলা জলের কোনো চিহ্নও ছিল না। তারপর তো আমি আরও আশ্চর্য হয়েছিলাম যখন বর একটা বালিশ নিয়ে সোফায় ঘুমোতে চলে যায়। তখন আমি পুনিতকে জিজ্ঞেস করি, তুমি এটা কি করছো? বিছানা ছেড়ে সোফায় কেন ঘুমোতে যাচ্ছ? সে তখন বলে, যতক্ষণ না আমরা একে অপরকে ভালোভাবে চিনতে পারছি ততক্ষণ আমি তোমার কাছে যাব না। আমি বুঝতে পেরেছিলাম যে পুনিত আমার কাছে না আসার জন্যই এরকম বাহানা করছে। কিন্তু সে কেন আমার সঙ্গে এরকম বাহানা করছিল এবং কেনই বা এরকম ব্যবহার করছিল? এইভাবে প্রায় প্রত্যেকদিন রাতে বর আমাকে নিজের ঘর থেকে বের করে দিত এবং বরফ নিয়ে না জানি সে কী করত। প্রায় 8 থেকে 10 দিন এরকম হয়ে গেছিল, কিন্তু সে আমার কাছে আসেনি। যখনই আমি তাকে জিজ্ঞেস করতাম সে সোফায় কেন ঘুমোচ্ছে, তখনই সে আমাকে একটাই কথা বলতো, যতক্ষণ না আমাদের দুজনের মধ্যে খুব ভালোভাবে পরিচিতি হচ্ছে ততদিন সে আমার কাছে আসবে না। এই কথাগুলো আমি শ্বশুরবাড়িতে কাউকেই বলিনি, কারণ আমি ওই ধরনের মেয়ে ছিলাম না যে বাড়ির লোকের কাছে গিয়ে স্বামীর নামে দুর্নাম করা। একদিন আমি পুনিতকে বলি, 10-12 দিন হয়ে গেছে, এবার আমাদের হানিমুনে যাওয়া উচিত। ওটা শুনে পুনিত অনেক ঘাবড়ে যায় এবং বলে, না না, এখন সঠিক সময় হয়নি, এখন আরও আমাদেরকে ভালোভাবে জানতে হবে ও চিনতে হবে। আমি তখন রেগে পুনিতকে বলি, আর কতদিন ধরে আমরা একে অপরকে চিনব ও জানব? তোমার যখন আমার সঙ্গে বিয়ে করার ইচ্ছে ছিলই না তাহলে কেন বিয়ে করেছিলে? পুনিত তখন বলে, হ্যাঁ, আমার এই সময় বিয়ে করার ইচ্ছে ছিল না। বিয়ে না করার কথা পুনিতের মুখ থেকে শুনে আমি অনেক কষ্ট পেয়েছিলাম এবং মনে মনে ভেবেছিলাম পুনিতের বাড়ির লোক জোর করে আমার সঙ্গে পুনিতের বিয়ে দিয়েছে। তার পরের দিন আমি শাশুড়িকে জিজ্ঞেস করি, পুনিতের কি কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার ছিল বা পুনিত কি কোনো মেয়েকে পছন্দ করত? শাশুড়ি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, বৌমা তুমি আজকে এটা কি ধরনের কথা বলছো? পুনিত ওই রকম ধরনের ছেলে না। ও যদি কাউকে পছন্দ করতো তাহলে তোমাকে কেন বিয়ে করতো? এদিকে আমার বর বিয়ের জন্য যে কয়েকদিনের ছুটি নিয়েছিল সেই ছুটিটা পুরো হয়েছিল। তারপর সে অফিস যাওয়ার জন্য শুরু করেছিল। সেদিন বরের জন্য চা ঘরেই নিয়ে আসছিলাম। ঘরে ঢোকার আগেই বর জানি না কার সঙ্গে ফোনে কথা বলছিল এবং অনেক ভয়েই বলছিল। সে বলছিল, আমার বউকে কিছু বলবি না, ও যদি জানে তো আমাকে ছেড়ে চলে যাবে। এই কথাটা আমি স্পষ্ট দরজার বাইরে থেকে শুনতে পেয়েছিলাম। তখন আমি ভাবছিলাম বর আমার থেকে কি এমন লুকোচ্ছে, কেন আমার বর আমার সাথে এরকম করছে, কি এমন কথা আছে যেটা আমি জানি না। তারপর আমি রুমের দরজা খুলে ঘরে ঢুকে পড়ি। ঘরে ঢুকতেই পুনিত ঘাবড়ে যায় ও ফোনটাকে রেখে দেয় এবং আমার দিকে অনেক ভয়ে ভয়ে তাকায়। আমি তাকে চাটা দিতে গেলেই বলে, আমি এখন চা খাবো না। এটা বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না সে এরকম ব্যবহার কেন করছিল এবং আমার থেকে কি লুকোচ্ছিল। এদিকে প্রত্যেকদিন রাতে আমাকে দিয়ে বড় পানা করাতো এবং আমাকে ঘর থেকে বর বাইরে বের করে দিত। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বর সারা রাত ওই বরফগুলোকে নিয়ে কি করত। যখনই সে দরজা খুলে আমাকে ঘরের ভেতরে ডাকতো তখনই দেখতাম অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এবং বলতো বরফ দিয়ে সে অনেক আরাম পেয়েছে। এদিকে ঘরের মধ্যে জলের কোনো বিন্দুও থাকতো না। আমার তো এবার খুবই আশ্চর্য লাগছিল, কারণ পুনিত আমাকে অন্ধকারে রেখেছিল। তার তো কিছু একটা ব্যাপার ছিল যেটা আমরা কেউই জানতাম না। আমাদের বিয়ে হতে কাছাকাছি 1 মাস হতে চলেছিল। আমি আর এসব কিছু সহ্য করতে পারছিলাম না। তাই ভেবেছিলাম যাই হোক না কেন এবার বরের সত্যিটা আমাকে জানতেই হবে। সে প্রত্যেকদিন রাতে আমাকে ঘর থেকে বের কেন করে দেয় এবং বরফগুলো নিয়ে কি করে?
সেদিন বর যখন অফিস চলে যায় তখন আমি দেওয়ারের কাছ থেকে তার ক্যামেরাটা চেয়ে নিয়েছিলাম। ক্যামেরাটা আমাদের রুমে সেট করে দিয়েছিলাম এবং মোবাইলের সঙ্গে কানেক্ট করে দিয়েছিলাম। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া করে সবাই নিজের নিজের ঘরে চলে গেছিল। রাত তখন 11টা বাজে। প্রত্যেক দিনের মতোই সেদিন রাতে বর আমাকে বরফ আনতে বলেছিল। আমি চুপচাপ বরফ আনতে নিচে চলে যাই এবং অনেকগুলো বরফ তাকে এনে দিই। বরফগুলো পেয়ে সে আমাকে ঘর থেকে বাইরে যেতে বলে। ঘর থেকে বাইরে যাওয়া মাত্র সে দরজাটাকে ভেতর থেকে লক করে দেয়। তারপর আমি তাড়াতাড়ি করে মোবাইলটাকে অন করি। মোবাইলটাকে অন করার পরে আমি যা দেখেছিলাম আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। আমি তো অবাক হয়ে মোবাইলের দিকেই তাকিয়ে পুনিতকেই দেখছিলাম, কারণ পুনিত জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিল এবং সে বরফগুলোকে গায়ের মধ্যে ঘষা দিচ্ছিল। ও একটা টাওয়াল দিয়ে সঙ্গে সঙ্গে বরফ গলা জল মুছে নিচ্ছিল এবং বরফগুলোকে গায়ে ঘষার সময় তার মুখের হাবভাব দেখে মনে হচ্ছিল সে অনেক আরাম পাচ্ছে। আমার তো অনেক রাগ উঠেছিল এটা দেখে। আমি তাড়াতাড়ি আমার শাশুড়ির রুমে গিয়ে বলি, আপনার ছেলে এসব কি করছে? আপনারা বিয়ের আগে এসব কিছু বলেননি কেন? আমার শাশুড়ি তো আমার কথা শুনে অবাক হয়ে যায়। উনি আমার কথা বিশ্বাস করতে চাননি। তখন আমি মোবাইলটা নিয়ে গিয়ে দেখাই। উনি তখন আমার ঘরে যেটা এক্সট্রা চাবি ছিল সেটা বের করে দেন এবং বলেন, চলো তোমার রুমে যাই। শাশুড়ি গিয়ে রুমের দরজাটা বাইরে থেকে খুলে দেয় এবং আমরা পুনিতের সামনে গিয়ে দাঁড়াই। রুমের মধ্যে আমাকে ও শাশুড়িকে দেখে পুনিত ভয় পেয়ে চমকে যায় এবং পুনিতের গায়ে দেখি কালো কালো ছোবড়া ছোবড়া দাগ হয়ে আছে। ওইসব দেখে তো আমি অনেক ভয় পেয়েছিলাম। তখন পুনিতকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এতগুলো বরফ দিয়ে কি করো আর তোমার গায়ের মধ্যে এসব কি হয়েছে? পুনিত তখন কাঁদতে কাঁদতে বলে, তুমি যখন আজ সব কিছু নিজের চোখে দেখে নিয়েছো তাহলে তোমাকে আজ সব সত্যি কথা আমি বলে দিব। আসলে আমি যখন চীন গেছিলাম অফিসের মিটিংয়ে, তখন সেখানে গিয়ে চীনের একটা ডিশ খেয়েছিলাম, যেটা খাওয়ার কিছুদিন পরে আমার পুরো শরীরে এই র্যাশ বেরিয়ে গেছে। তার মাঝে তোমার সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়ে গেছিল। আমি ভাবতেও পারিনি আমার বিয়ে ঠিক হওয়ার পরে আমার শরীর এতটা খারাপ হয়ে যাবে। ওই মুহূর্তে আমি তোমার সঙ্গে বিয়েটা ভাঙতেও পারিনি, কারণ আমি তোমাকে পছন্দ করেছিলাম। আমি অনেক ভালো ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ওষুধ খেয়ে আমার কিছু হয়নি। এই ঘাগুলো আমার শরীরে এত বেশি জ্বালা করে যে বরফ লাগালে আমি আরাম পাই। বরফ লাগালে আমার খুবই আরাম লাগে। আমি অনেক শান্তি পাই। তাই আমি তোমাকে সবসময় বরফ আনতে বলতাম, কারণ রাতের বেলাতে এই স্কিন ডিজিজগুলো অনেক বেশি জ্বালা করে। তাই আমি তোমাকে রাতে বরফ আনতে বলতাম। এইগুলো একটা ছোঁয়াচে অসুখ, আমি সেই কারণে তোমার কাছে আসিনি। ভেবেছিলাম যখন আমার এই অসুখটা ঠিক হয়ে যাবে তখন আমি তোমার কাছে আসব, কিন্তু ভাবতেও পারিনি এই অসুখটা চর্মরোগে দাঁড়াবে এবং এটা ঠিক করতে না পারলে আমি কোনো দিনই তোমার কাছে আসতে পারবো না। এবার তোমার ইচ্ছে, তুমি আমাকে ছেড়ে চলেও যেতে পারো। তারপর পুনিত অনেক কাঁদতে শুরু করে। পুনিতের কান্না দেখে আমি ও শাশুড়ি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি। আমার শাশুড়ি তখন বলে, পুনিত, তুমি এই কথাগুলো বাড়িতে কাউকে বলনি কেন? পুনিত বলেছিল, মা, এই কথাগুলো বাড়িতে কাউকে বললে সবাই আমাকে নিয়ে চিন্তা করত এবং সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তো। তাই আমি কাউকে কিছু না বলে নিজের ট্রিটমেন্ট নিজেই শুরু করেছিলাম। ওদিকে আমার বন্ধু বলেছিল, আমি যদি ভালো জায়গায় ট্রিটমেন্ট না করি সে আমার বউ অন্বেষাকে সব কথা বলে দিবে। আমি তাকে বারণ করেছিলাম অন্বেষাকে যাতে এইসব কথা না বলে। আমি এই কারণে সবসময় লুজ জামা পরতাম। এই চর্মরোগের জন্যই আমি ঢিলেঢালা পোশাক পরতাম, কারণ আমার শরীর খুব জ্বালা করত। বরের মুখ থেকে সব কথা শোনার পরে বরকে বলি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি যদি এইসব কথা আমাকে আগেই বলে দিতে আমি তোমার উপরে সন্দেহ করতাম না এবং তোমাকে খারাপও ভাবতাম না। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন তোমার অসুখটা ভালো করার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। তারপর আমরা একটা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বিদেশে চলে যাই। বিদেশে গিয়ে 6 মাস থেকে পুনিতের ট্রিটমেন্ট করাই। এখন পুনিত সুস্থ আছে। পুনিতের চর্মরোগ ভালো হয়ে গেছে। আমরা 6 মাস পরে বাড়ি ফিরে এসেছি। এখন আমি ও পুনিত অনেক সুখে সংসার করছি। আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা ভালোভাবে সুখে সংসার করতে পারি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ।